নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের আরো একটা অনুষ্ঠান। দেখুন, অভিনেতাদের বাজার যখনই পড়তির দিকে চলে আসে, তখনই তাদের শখ হয় নেতা হবার। কেউ কেউ হয়েও যান। তারপর যখন রাজনৈতিক দলেও বিশেষ কিছু একটা করে উঠতে পারেন না, তখন পাঁচিলে উঠে অপেক্ষা করেন কোন দিকে ঝাঁপ দিলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। এই ধরুন মিঠুন চক্রবর্তীর কথা। নকশাল আন্দোলন করতে গিয়ে তিনি নাকি মুম্বাই পালিয়ে গিয়েছিলেন। মুম্বাই পালিয়ে গিয়ে সোজা পুনা ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে ঢুকে পড়েছিলেন। তারপরে মিঠুনের মরণ বাঁচন লড়াইয়ের ইতিহাস প্রতিটি বাঙালিকে, আমার আপনার মতন প্রতিটি বাঙালিকে কিন্তু গর্বিত করে। সেই গর্বের ইতিহাসকে এনক্যাশ করে জ্যোতি বসুকে জ্যোতি আঙ্কেল বানিয়ে ফেলেছিলেন। এবং জ্যোতি আঙ্কেল বানিয়েই ফেলেননি, তিনি হোপ 86 এর মতো নাচ গানের ফাংশন আয়োজন করতে পেরেছিলেন সল্টলেক স্টেডিয়ামে। জ্যোতি বসুর সেই ট্রিগার হ্যাপি পুলিশের জন্য পুলিশ হোপ করেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আপনাদের অনেকেরই মনে থাকবে। সুভাষ চক্রবর্তী, যার বন্ধু, একাধিক গণহত্যার নায়ক জ্যোতি বসু যে তার আঙ্কেল হবেন, এটা তো স্বাভাবিক। যাই হোক, তখন আমি কলেজে পড়ি, কলেজ জীবন চলছে আমার। ঝুলপি কেটে লম্বা চুল রাখা ছেলেদের পাশে তেল চুপচুপে আমাদের মতন জেলার ছেলেদের জৌলুস তখন অনেকটাই ম্লান এই শহুরে মিঠুন ফ্যান্স ক্লাবের কাছে। তবে সেই সময়কার উত্তর কলকাতার শোভাবাজার, আহেরিটোলা, শ্যামবাজার, হাতিবাগান, পাইকপাড়া, মানে এইসব এলাকার পুরনো নকশাল করা মানুষের খোঁজে বেরিয়েছিলাম আমি নিজে। তাদের অনেকেই আজ আর বেঁচে নেই, কয়েকজন বৃদ্ধ অবস্থায় আছেন, ফলে স্মৃতি কিন্তু ঠিকঠাক করে কাজ করে না অনেকেরই। আবার অনেকেই মিঠুনের আসল নাম গৌরাঙ্গ যে নকশাল আন্দোলনে যুক্ত ছিল তা মনেই করতে পারলেন না। আহিরটোলার শীতলা মন্দিরের পাশে একটা বিখ্যাত মিষ্টির দোকান আছে, অনেকেই নাম জানেন, আমি নামটা বলছি না। সেই দোকানের পাশে দাঁড়িয়ে প্রায় ৮০-৮২ বছরের এক নকশাল আন্দোলনে যুক্ত মানুষের দেখা মিলল অনেক কষ্টে। তিনি পরিষ্কার বললেন, ও কোনোদিনই নকশাল আন্দোলন করেনি। নকশাল নকশালদের আন্দোলনে কোনোদিন যুক্ত ছিল না মিঠুন বা গৌরাঙ্গ। পাড়ার পাতি মস্তানি করতো কয়েকজন, মানে সমবয়সী নিয়ে। বোঝা গেল ওনার প্রাথমিক রাজনৈতিক পরিচয়টাই ছিল ঢপের। প্রাথমিক রাজনৈতিক পরিচয়টাই ঢপের। কিন্তু আজ অভিনেতা মিঠুন চক্রবর্তী নিয়ে কিন্তু আমরা একটাও কথা বলছি না, বলছি রাজনৈতিক মিঠুনকে নিয়ে। প্রথম থেকেই রাজনৈতিক মিথ্যাচার দিয়ে রাজনৈতিক পরিচয় দেওয়া শুরু। তারপরে সুভাষ চক্রবর্তীর সাথে দহরম মহরম, জ্যোতি বসু হয়ে গেলেন জ্যোতি আঙ্কেল। তো মানে অবশ্য যখন জ্যোতি বসু তার আঙ্কেল, তখনও কিন্তু মানে একেবারে বিপরীত মেরুতে রাজনীতি করা বাল ঠাকরে মিঠুনের কিন্তু তখন গডফাদার মুম্বাইতে। রাজনৈতিক দ্বিচারিতা মিঠুনের রন্ধ্রে রন্ধ্রে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য একই সাথে জ্যোতিবাবুকে আঙ্কেল এবং বাল ঠাকরেকে পরম পিতা বানাতে পারেন এই মিঠুন। পুরস্কারের জন্য তার নাম নমিনেট করায় কেন্দ্রীয় সরকারের কাছে কংগ্রেস নেতা প্রণব মুখার্জির হয়ে প্রচারও করতে পারেন ওই একই সাথে। এইরকম রামধনু রাজনৈতিক চরিত্রাভিনেতা খুব কম আছেন, যিনি একই সাথে তিনটে রাজনৈতিক দলের মাথাদের সাথে থেকেছেন। তারপর তারপর মমতা ব্যানার্জিকে মায়ের মতো দিদি বলে সোজা রাজ্যসভায় গটগট করে চলে গেলেন। তারপরের ইতিহাসটা আপনাদের অনেকেরই জানা, সেই ইতিহাস আপনাদেরকে বেশি বিশদ বিবরণ বলতে চাই না। কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমাদের কারো কোনো সংশয় নেই। অসাধারণ দক্ষ অভিনেতা। কিছু বিগ্রেড সিগ্রেট সিনেমায় অভিনয় করে তার অভিনয় প্রতিভা খানিকটা ম্লান হয়েছিল বটে, কিন্তু মানে তার বহু সিনেমা, বিশেষ করে বেশ কয়েকটি বাংলা সিনেমা এবং স্বামী বিবেকানন্দের হিন্দি সিনেমা সত্যি মনের দাগ কেটেছিল। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনো কথা বলতে চাই না, তার মতন অভিনেতা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে খুব কম আছে। এই মিঠুন কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে আরো একটা উত্তম কুমার হয়ে উঠতে পারতেন। উত্তম কুমারের যা এখনো ক্রেজ, সেই ক্রেজটা কিন্তু মিঠুনের কাছে যাওয়ার কথা ছিল, যদি না তিনি রাজনীতির পচা শামুকে তার পা কাটতেন। দেখুন, মিঠুন চক্রবর্তী অভিনেতা ছিলেন, বাল ঠাকরে চামচেগিরি করতেন সুভাষ চক্রবর্তী, চামচেগিরি করতেন জ্যোতি বসু, এরা সবাই চামচে বানিয়ে রেখেছিল। অর্থাৎ মিঠুনের যে স্টারডম, সেটাকে এরা ভাঙাচ্ছিল। আমি বাল ঠাকরের কথা বলছি না, বামপন্থীরা মিঠুনের স্টারডামকে ভাঙিয়ে তারা এখন অনেক কথা বলেন যে তৃণমূল
অনেক অভিনেতা অভিনেত্রী প্রার্থী দিচ্ছে বা তাদেরকে প্রচারে নামাচ্ছে বলে, কিন্তু এরাও কিন্তু কম যাননি। অনুপ কুমার থেকে শুরু করে অনেক কি বিশ্বাস, আমার নামটা ঠিক মনে নেই, এরকম অনেক অভিনেতা আছে। অনিল চট্টোপাধ্যায়, অনুপ কুমার, এরা কিন্তু বামপন্থী রাজনীতি করেছে, প্রার্থীও হয়েছে। মিঠুনকে প্রার্থী জেতানোর জন্য রাস্তায় নামিয়েছে পর্যন্ত এই সিপিএম। প্রণব মুখার্জির প্রচার করতেও তাকে দেখা গিয়েছে। বাল ঠাকরে কিন্তু মিঠুন চক্রবর্তীকে স্নেহ করতেন, মানে তাকে চামচে আমি বলবো না, তাকে স্নেহই করতেন। বাল ঠাকরে যে অফিস পুনাতে মার্জনা করবেন থানেতে আছে মুম্বাইয়ের, সেখানে আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি সাংবাদিকতা করতে গিয়ে সেখানে গিয়েছিলাম। তো আমি সেখানে মিঠুন চক্রবর্তী সম্বন্ধে বাল ঠাকরের পুরো পরিবারের একটা স্নেহ মনোভাবাপন্ন কথাবার্তা লক্ষ্য করেছি, তবে বাল ঠাকরের সাথে আমার দেখা হয়নি। যাকে সে কথা আলাদা। তো মিঠুন চক্রবর্তী নকশাল রাজনীতি করতেন, এটা একেবারে ঢপের চপ, এ নিয়ে কোনো ভুল নেই। কারণ যারা সেই সময়কার নকশাল করতেন বা করেছেন, তারা কিন্তু কেউ মিঠুন চক্রবর্তীকে স্মরণ করতে পারলেন না। কেউ বললেন ও মিথ্যে কথা বলছে, ও পাড়ার উঠতি মস্তান ছিল, 2-4টে ছেলে নিয়ে ঘুরে বেড়াতো, মাস্তানি করতো, তারপর পুলিশের ধাওয়া খেয়ে মুম্বাই পালিয়ে যায়। তারপরে স্ট্রাগলটা আমাদের সকলের জানা। মিঠুন চক্রবর্তী, আজকের মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার পেছনে তার যে স্ট্রাগল, তার যে লড়াই, সেটা সত্যি স্যালুট করার মতো, এর নিয়ে কোনো ভুল নেই। এই মিঠুন চক্রবর্তী, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মধ্য গগনে মমতা বন্দ্যোপাধ্যায় তখন জলজল করছেন পশ্চিমবাংলার রাজনীতিতে, এখনো করছেন, তখন মিঠুন চক্রবর্তী গেলেন রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মায়ের মতো দিদি সম্বোধন করে। তারপরে বিভিন্ন রকম চিটফান্ড সংস্থার সাথে তিনি জড়িয়ে পড়লেন, তার নাম জড়ালো, বদনাম হলো, এবং তিনি তখন রাজ্যসভা ছেড়ে দিলেন, অর্থাৎ তৃণমূল ত্যাগ করলেন। তখন মায়ের মতো দিদি আর মা রইল না, দিদিও রইল না। তখন তিনি খানিকটা চুপচাপ, কোনো রকম রাজনৈতিক দলের সাথে কোনো যোগাযোগ নেই। তারপর যখন বিজেপি মানে মানে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে পশ্চিমবাংলার, তখন তাকে আবার কিন্তু রাজনীতির ময়দানে দেখা গেল, এবার বিজেপির হয়ে। অনেকে বলেন তার ছেলে ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েছিল, তার স্ত্রী থ্রেট করার কারণে জড়িয়ে পড়েছিল, এবং তিনি বেশ কিছু বেআইনি হোটেল নির্মাণ করেছেন সরকারি জমিতে। এসব থেকে বাঁচতেই নাকি, বা চিটফান্ড থেকে বাঁচতেই নাকি তিনি বিজেপিতে গিয়েছেন। সত্য মিথ্যে এটা মিঠুন চক্রবর্তী বলতে পারবেন, কিন্তু এটা তো শোনা যায়। এবং মিঠুন চক্রবর্তী এর বিরুদ্ধে একটাও স্টেটমেন্ট দেননি এখনো পর্যন্ত, যে তার বেআইনি হোটেল, তার ছেলের ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়া, তার স্ত্রীর থ্রেট করা, এসবের একটারও জবাব দেননি, একটারও কিন্তু উত্তর দেননি। আজকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আজকে অনুষ্ঠান করতে হচ্ছে কেন? কারণ একটাই, মিঠুন চক্রবর্তী এক সাংবাদিককে অপমান করেছেন। দেখুন, সাংবাদিকতার পেশাটা খুব কষ্টের পেশা, খুব মানে পরিশ্রমের পেশা। আমরা যখন ফিল্ডের সাংবাদিকতা করেছি, আমরা জানি এর কষ্টটা কি, যন্ত্রণাটা কি। সেই রকমই একজন সাংবাদিকের বুম, তার পেটের ভাত কিন্তু সরিয়ে দিলেন এবং তাকে রীতিমতো তাড়িয়ে দিলেন। কোনো সাংবাদিকের বুম এভাবে তুলে সরিয়ে দেওয়া, ফেলে দেওয়া, এটা কোনো নেতা অভিনেতা কারোর পক্ষেই মানায় না। আপনি উত্তর দিতে না চাইলে নাও পারেন, প্রশ্ন করার স্বাধীনতা যেমন সাংবাদিকদের আছে, উত্তর না দেওয়ার স্বাধীনতাও কিন্তু উত্তরদাতার আছে। কিন্তু আপনি কারোর বুম সরিয়ে দিতে পারেন না, আপনি কারোর ক্যামেরা সরিয়ে দিতে পারেন না। এ নিয়ে এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী ক্ষমা চাননি, তাই আজকের অনুষ্ঠান করছি। মিঠুন চক্রবর্তীর মিথ্যাচার এবং দ্বিচারিতা যে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, সেটা আগেই বললাম। কারণ একই সাথে তিনি বাল ঠাকরে এবং জ্যোতিবাবু দুজনেই তার পরম পূজ্য নেতা ছিলেন। তারপরে পরম পূজ্য নেতা এই কারণ ছিলেন, বাল ঠাকরে তাকে, তার প্রয়োজন ছিল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পায়ের জমি শক্ত করা, আর এখানে বাংলার মানুষের মন জয় করার জন্য তিনি জ্যোতিবাবুকে আঙ্কেল বানিয়েছিলেন। জ্যোতিবাবু কিন্তু তার প্রতিদান দিয়েছেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশ হোপ করতে দিয়েছেন, সল্টলেক স্টেডিয়ামে হোপ 86 করতে দিয়েছেন। বেশ মনে আছে, প্রথম দিন হোপ 86-এর অনুষ্ঠান ভেস্তে যায় বৃষ্টি হওয়ার কারণে, তারপরের দিন কিন্তু আবার অনুষ্ঠান করতে পেরেছেন। আমি জানি না তার জন্য তিনি এক পয়সাও রাজ্য সরকারকে দিয়েছিলেন কিনা, বা রাজ্য সরকার সে কথা স্বীকারও করেনি। যাকে সে কথা, তারপরে তিনি প্রণব মুখার্জির প্রচারে বেরোলেন, তারপরে তিনি তৃণমূল করলেন, অর্থাৎ তার কথা অনুযায়ী তিনি স্বঘোষিত নকশাল, তারপরে তিনি বামপন্থী, তারপরে তিনি কংগ্রেসি, তারপরে হলেন তৃণমূলী, তারপরে এখন তিনি বিজেপি। এবং বিজেপি হয়ে মানে তিনি তার ঋত গৌরব ফিরে পেতে চাইছেন, বাংলার মানুষের মনে বসতে চাইছেন।
দেখুন, এই মিঠুন চক্রবর্তীরা এরা পরিযায়ী এই কারণে বলছি, যখন এদের হাতে কোনো কাজ থাকে না তখন এরা বাংলায় আসেন, রাজনীতি করেন, গরমাগরম বক্তব্য দেন, কি জাতকে উঠে না জাত গোখরো বলেন নিজেদেরকে, এইসব করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগে, এই মিঠুন চক্রবর্তীর বাংলার প্রতিটি যুবক যুবতীর একসময় চোখের মণি ছিলেন। আমরা যখন অন্তত কলেজ জীবনে পড়াশোনা করেছি, তিনি চোখের মণি ছিলেন। বাংলার হয়ে বেশ কিছু কাজও করেছেন বাংলার মানুষের জন্য। থ্যালাসেমিয়া সোসাইটি আমরা বলে একটি সংস্থা তিনি সাথে যুক্ত ছিলেন, যারা থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্তের ব্যবস্থা করে দিতেন। এরকম অনেক সমাজসেবামূলক কাজ করেছেন যখন তিনি সুপারস্টার বম্বে, এবং তার প্রচুর সিনেমা রিলিজ করছে, প্রচুর টাকা রোজগার করছে। কিন্তু দেখুন, একটা হয় কি বলুন তো, এই নেশা হয়ে যায়। যারা বিভিন্ন স্টার থাকেন বা নেতা থাকেন বা অভিনেতা থাকেন, মানুষ তাদের কাছে না আসতে তারা পাগল হয়ে যায়। একটা সময় বয়সের কারণে হোক, যে কোনো কারণে মিঠুন চক্রবর্তীর সিনেমা কমে গেল, এবং কমে যাওয়ার ফলে কি হলো, তিনি একটা হতাশাগ্রস্ত লোকের মতো হয়ে পড়লেন। তার কাছে লোকজন কম যায়, তাকে দেখে মানুষ ভিড় করে আসে না, সেলফি এখন আর তোলে না, কেউ অটোগ্রাফ চায় না। তিনি রাজনীতিতে মন দিতে শুরু করলেন। রাজ্যসভায় গিয়েছিলেন তৃণমূলের পক্ষ থেকে, এবং রাজ্যসভা থেকে তিনি বেরিয়েও যান, কারণ তার সম্বন্ধে বিভিন্ন অ্যালিগেশন উঠেছিল চিটফান্ড ইত্যাদি নিয়ে। সেখান থেকে তিনি নিজের ভালো মানুষ ইমেজ তৈরি করতে গিয়ে তিনি বেরিয়ে যান, এবং রাজনীতিতে কোনোদিন ঢুকবেন না বলে তিনি বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে তাকে গেল রাজনীতিতে ঢুকতে। কেন তিনি রাজনীতিতে আবার, কেন বাংলার রাজনীতিতে, সর্বভারতীয় রাজনীতিতে মিঠুন চক্রবর্তীর মতন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতাকে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি কেন ব্যবহার করে না, কেন শুধু বাংলাতেই ব্যবহার করে? এর পেছনে কারণ আছে। দেখুন, মিঠুন চক্রবর্তীকে এখনো অনেকে আইকন মানেন, অনেকেই মানেন, রাজনৈতিক মত দল নির্বিশেষে মানেন। সেই আইকনকে বিজেপি কাজে লাগাতে চায়। তাহলে বিজেপির কাজে তিনি লাগবেন কেন? কারণ ওই একটাই, রোজ ভ্যালি কাণ্ডে, বিভিন্ন চিটফান্ড কাণ্ডে তার নাম জড়িয়েছে। সম্প্রতি কুণাল ঘোষ একটি কাগজ দস্তাবেজ দেখিয়েছেন, যেখানে তিনি এই চিটফান্ডের অংশীদার হিসেবে জয়েন করেছেন। অংশীদার তিনি এবং তার স্ত্রী, ভাবুন। এবার এসব ছাড়াও তার ছেলের ধর্ষণ কাণ্ডে জড়িয়ে যাওয়া, এবং জড়িয়ে গিয়ে সেখান থেকে মানে পুলিশের জালে না গিয়ে তাকে সুরক্ষা দেওয়া, এসব আছে। তিনি বাঙালির কাছে এতই প্রিয়, বাংলায় তিনি অনেক বড় বড় ব্যবসা করেন, অনেক বড় বড় হোটেল আছে, বাংলায় তিনি ব্যবসা করেন না, বাঙালিদের তিনি চাকরি দেননি। যাক গিয়ে সে কথা, সেটা তার ব্যক্তিগত জীবন, তিনি কাকে ব্যবসায় রাখবেন কাকে রাখবেন না সেটা তার ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে, তিনি বাংলার মানুষের জন্য একটা সময় সত্যিই করেছিলেন যখন তিনি অভিনেতা ছিলেন, কিন্তু যখন তিনি নেতা হলেন তখন থেকে বাংলার মানুষের জন্য তার অবদান শূন্য, একেবারে শূন্য। এবার তিনি বিজেপির মোটামুটি তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। হয় তুমি ওখানে গিয়ে, বাংলায় গিয়ে বিজেপির হয়ে প্রচার কর্ম করো, গরমাগরম কথা বলো, আর না হয় তোমার ছেলেকে জেলে পাঠাও, না হয় তোমার যে বেআইনি রিসর্টগুলো আছে সেগুলো আমরা ভেঙে দেবো। এই ভয় থেকে মিঠুন চক্রবর্তী এখন বিজেপির অনেক বড় নেতা। কিন্তু এই মিঠুন চক্রবর্তী আবার হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গিয়েছিলেন গত নির্বাচনের পর, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখন আবার ৮ মাস বাকি আছে নির্বাচন, আবার তিনি এসেছেন, আবার বেশ কিছুদিন প্রচার টোচার করবেন। নির্বাচনে বিজেপি যদি পর্যুদস্ত হয়ে যায়, তাকে আবার খুঁজে পাওয়া যাবে না। এরকম একটা ব্যাপার স্যাপার আছে। মিঠুন চক্রবর্তী মানে একেবারে পরিযায়ী নেতা বলতে যা বোঝায় এখন তাই হয়েছে। এবার কুণাল ঘোষ তার পোশাক আশাক নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা পোশাক আশাক নিয়ে প্রশ্ন করব না। তিনি কেন জোব্বা পরে থাকেন, সারাদিন চোখ মুখ কালো সানগ্লাসে মুখ ঢেকে থাকেন, আমরা জানি না কি কারণ, আমরা জানি না। তিনি কি তার অতীতটাকে লুকোতে চান? তিনি কি তার গৌরবটাকে যাতে নষ্ট না হয়ে যায় সেটা আড়াল করতে চান পোশাক আশাক, ওই কালো সানগ্লাস, বিদঘুটে রকম পোশাক পরে? আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে, এটা বলতে পারি, মিঠুন চক্রবর্তীর মতন রামধনু রাজনীতিবিদ আর একটা বোধহয় নেই। কারণ তিনি স্বঘোষিত নকশাল বললাম, তারপরে বাম, তারপরে কংগ্রেস, তারপরে তৃণমূল, এখন বিজেপি, এরপরে হয়তো এসইউসিআই, তারপরে হয়তো অন্য কেউ, এরকম হয়তো তাকে দেখা যাবে। যখন যিনি ক্ষমতায় থাকেন, মিঠুন চক্রবর্তী তাই ক্ষমতার পাশে থাকেন চিরকাল। মহারাষ্ট্রে যখন শিবসেনার একাধিপত্য চলছে তখন তিনি বাল ঠাকরের কাছে, পশ্চিমবাংলায় যখন বামেদের একাধিপত্য চলছে তখন তিনি সুভাষ চক্রবর্তী, জ্যোতিবাবুর কাছে, তারপরে কংগ্রেসের প্রণব মুখার্জি যখন বিরাট কংগ্রেসের একটা চরিত্র হয়ে উঠলেন তখন তিনি প্রণব মুখার্জির কাছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় অপ্রতিরোধা তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
এখন তিনি কেন্দ্রের যারা শাসক দল তাদের কাছে। এই যে মানে শাসকের পাশে থাকা বা ক্ষমতাধারীদের পাশে থাকা, এটা বিভিন্ন লোকের রোগ থাকে। মিঠুন চক্রবর্তী সেই ক্ষমতাধারীদের পাশে থাকা রোগাক্রান্ত লোকেদের মধ্যে একজন। এখন মিঠুন চক্রবর্তীর সমস্যা হচ্ছে তিনি অনেকগুলো সমস্যায় ফেঁসেছেন। চিটফান্ড কাণ্ডে ফেঁসেছেন, তার ছেলের ব্যাপারে ফেঁসেছেন, রিসর্ট করা নিয়ে ফেঁসেছেন। এইসব কাণ্ড থেকে বুড়ো বয়সে বদনাম যাতে না হয়, জেলে যেতে যাতে না হয়, তার জন্য তিনি হয়তো এইসব করছেন, করতে পারেন। তা আত্মরক্ষার অধিকার সকলেরই আছে। কিন্তু তিনি যে কথাটা বললেন যে পশ্চিমবাংলার বাইরে বাঙালিকে অত্যাচার করা হচ্ছে না, এইটা তিনি কেন বললেন? এই কথাটা বলে তিনি বাঙালিকে অসম্মান করলেন। বিভিন্ন রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিকে যেভাবে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ডিপোর্ট করা হচ্ছে, তারপরে আবার ফিরিয়েও আনা হচ্ছে, বাংলাদেশি বলে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে, পেল অর্ডার দিয়ে বাংলাদেশে ছুঁড়ে ফেলা হচ্ছে। মিঠুন চক্রবর্তী এগুলো দেখতে পান না? তিনি বাঙালির আইকন হয়ে উঠতে পারতেন দ্বিতীয় উত্তম কুমার, কিন্তু তা না হয়ে বিজেপির তাবেদারি করতে গিয়ে তিনি বাঙালিকেই অসম্মান করে বসলেন। আমরা জানি বিজেপি বাঙালিদের দল নয়, বাংলার কথা বলে না, বাঙালির কথা বলে না। তিনি তো নিজে আদ্যপান্ত বাঙালি। গৌরাঙ্গ চক্রবর্তী বাঙালি হিন্দু পরিবারের সন্তান। তিনি তো বাংলার কথা বলবেন, তিনি তো বাঙালির কথা বলবেন। দল মত ঊর্ধ্বে তিনি একজন অসাধারণ অভিনেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা। সেই অভিনেতার মুখ থেকে আমরা কি শুধু দলদাস হয়ে কথাবার্তায় শুনব? বাংলার হয়ে তিনি কথা বলবেন না? যে লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি তাকে সমর্থন করত, বাঙালি হিসেবে গর্ব করত, সেই বাঙালি কি মিঠুন চক্রবর্তীকে নিয়ে আর গর্ব করতে পারবে? মিঠুন চক্রবর্তীর সেই বাঙালি আনা গেল কোথায়? রাষ্ট্রীয় পুরস্কার নিতে যখন তিনি ধুতি পাঞ্জাবি পরে ওঠেন, গর্বে বুকটা ফুলে যায়। কিন্তু যখন তিনি বাঙালির বিপক্ষে কথা বলেন, আমাদের মতন চ্যানেল এনকে ডিজিটাল, প্রবীণ প্লাস তার প্রতিবাদ করবেই, করবেই। তিনি মিঠুন চক্রবর্তী হন, তিনি সুভাষ চক্রবর্তী হন, তিনি সুজন চক্রবর্তী হন, তিনি মমতা ব্যানার্জি হন, তিনি অমিতাভ বচ্চন হন, তিনি মানে নরেন্দ্র মোদী হন, যেই হন না কেন, বাঙালির বিরুদ্ধে যে কথা বলবে আমরা তার পক্ষে যেতে পারবো না। তাই মিঠুন চক্রবর্তী এই বাঙালিকে অসম্মান করে তিনি বাঙালির যে তার মনে যে তার জায়গা ছিল, সেই জায়গা কি ফেরত পাবেন, নাকি আরো বাঙালিদের কাছে তিনি বিরক্তির পাত্র হয়ে উঠলেন? কমেন্ট করে জানাবেন আপনারা। আজ রাত্রে ডক্টর কৌশিক শীল আসছেন কথায় কথায় কৌশিক অনুষ্ঠান নিয়ে, এই বাঙালি আনা নিয়ে আসছেন তিনি। অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।